একটানা 4টি দীর্ঘ কবিতা পাঠ করে দর্শক শ্রোতাদের তুমুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে মঞ্চ থেকে নেমে এলো প্রথিতযশা কবি ও বাচিক শিল্পী তৃষা লাহিড়ী। সমুদ্র নীল ঢাকাই শাড়ি, ডোকরার গয়না, এক ঢাল চুলে লালচে রঙা চার ভেড়া ফুল আর সামান্য প্রসাধনে অসামান্য দেখাচ্ছে। ওর ধারালো ব্যক্তিত্ব সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছে। আজকাল অটোগ্রাফের স্থান নিয়েছে সেলফি। গুণীজনের সাথে সেলফি তুলে এফবির প্রোফাইল পিকচার করা এখন নতুন ট্রেন্ড। আগে যেমন ছিল অটোগ্রাফ, সেলফি শিকারীদের ভিড়ে স্নিগ্ধকে দেখে চমকে উঠল তৃষা। স্নিগ্ধর হাতে একগোছা রজনীগন্ধা। রজনীগন্ধা খুব প্রিয় তৃষার, তবে সেটা তো স্নিগ্ধর জানবার কথা নয়। কনে দেখা মায়াবী আলোয় ক্ষণিকের জন্য চার চোখের মিলন হলেও কথা হয়নি সেদিন। অনুরাগীদের আবদার মিটিয়ে তৃষা এগিয়ে যায়। এখন তো আর 19-এর লাজুক তরুণী নয়, এখনও প্রায় 40-এর খ্যাতনামী ব্যক্তিত্ব। তৃষাকে এগিয়ে আসতে দেখে স্নিগ্ধ মৃদু হেসে কথা শুরু করে। চিনতে পারছো? তৃষা প্রত্যুত্তরে বলে, 20 বছরে বাহির অঙ্গে অন্তত এমন কিছু বদলাওনি যে চেনা যাবে না। তারপরই যোগ করে, ভালো আছো? স্নিগ্ধ উত্তরে সম্মতিসূচক মাথা নাড়ে। তারপর দুজনেই চুপ। সব কথা যেন ফুরিয়ে গেল। অথচ বিগত 20 বছর ধরে কত বিনীন্দ্র রাত কাটিয়েছে তৃষা শুধু এই ভেবে যে স্নিগ্ধর সাথে দেখা হলে কি বলবে আর কি বলবে না। অথচ সেই সময় এলে দেখা গেল কিছুই বলার নেই। স্নিগ্ধ ভেবে পাচ্ছিল না কি বলবে, অথচ একসময় কত কথা ছিল শুধুই তৃষাকে বলার। এর মধ্যে আজকের অনুষ্ঠানের আয়োজকেরা এসে হাজির। এদের মধ্যে যিশু ছেলেটি বেশ ভালো। ওই যোগাযোগ করেছিল তৃষার সাথে, যে শহর ছেড়ে চলে গেছিল মিথ্যে কলঙ্কের বোঝা নিয়ে। সে শহর যখন নিমন্ত্রণ করে এনে মঞ্চে বিশিষ্ট নাগরিকের সম্মান দেয়, পরম পাওয়া বোধ হয় একেই বলে। প্রতিটি মুহূর্ত চেটে পুটে উপভোগ করছিল তৃষা। শুধু একটাই আক্ষেপ, আজ যদি বাবা মা বেঁচে থাকতেন। মেয়ের উত্থানের শুরুটা দেখে গেলেও সাফল্যের চরম পর্যায়ে তাঁরা দেখে যেতে পারেননি। অজান্তেই দীর্ঘশ্বাস উঠে আসে বুক ঠেলে। ভাবনার রেস কেটে যায় যিশুর কথায়, দিদি এখনই হোটেলে ফিরে যাবেন নাকি থাকবেন? তৃষা উত্তরে বলে, পুরনো শহর, কিছুটা সময় কাটিয়ে যাই তোমাদের সাথে। অনুষ্ঠানে আয়োজনে ব্যস্ত কর্মকর্তা যিশু যেতে যেতে স্নিগ্ধকে দায়িত্ব অর্পণ করে যায় তৃষার। ও বোঝে আয়োজকদের মধ্যে স্নিগ্ধও আছে। প্রথমে সারিতে বসে ওরা মঞ্চে তখন বিখ্যাত শিল্পী সুললিত কণ্ঠে গান গাইছেন, আমার না বলা বাণী। তৃষা ফিরে যায় অতীত স্মৃতির সরণিতে। 20 বছর আগের এক বসন্ত সন্ধ্যায়। সেদিন ভীরু পদক্ষেপে মুখোমুখি হয়েছিল স্নিগ্ধর। সাথে অবশ্য স্নিগ্ধর বাবা মা ও ছিলেন। তারা এসেছিলেন তাদের একমাত্র পুত্রের পাত্রী দেখতে। তখন তৃষা 19-এর সদ্য তরুণী, সবে কলেজের ফার্স্ট ইয়ার। যদিও তখনই বিয়ে দেওয়ার তেমন ইচ্ছে ছিল না বাবা মায়ের। বাবার অফিস কলিগ মুখার্জি কাকুর আনা এত ভালো সম্বন্ধটা নাকচ করতে পারেননি। স্নিগ্ধ সদ্য মেডিকেল ইঞ্জিনিয়ারিং পাস করে একটা ফার্মে জয়েন করেছে। একটি ছেলে, 3 তলা বাড়ি। স্নিগ্ধর বাবাও অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। কোনো দাবি দাওয়া নেই। দাবি একটি সুন্দরী সুলক্ষণা পাত্রী। সেই দাবি পূর্ণ করার ক্ষমতা ছিল তৃষার। পরমা সুন্দরী না হলেও কমনীয় লালিত্যে চোখ জুড়িয়ে যেত। মধুঢালা কণ্ঠস্বর ওর জন্মগত। স্নিগ্ধর বাবা মায়ের খুব পছন্দ তৃষাকে। তবুও ওনারা সেকেলে গ্রহ নক্ষত্রের জন্মগত অবস্থান ইত্যাদি ইত্যাদি নিয়ে জ্যোতিষীর মতামতে দর্শনীয় কিছু তো পাওয়া গেলই না। উপরন্তু জ্যোতিষী নিদান দিলেন একেবারে রাজ্যটুক জুটি। বিয়ে ঠিক হয়ে গেল। তখন তো আজকের মতো স্মার্টফোনের যুগ নয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের তৃষাদের ল্যান্ডফোনের প্রশ্নই ছিল না। ক্ষণিকের জন্য 4 চোখ মিললেও পরস্পরকে প্রাণ ভরে চোখের দেখা দেখতে পারেনি। আক্ষেপটা অবশ্য বেশি দিন রইল না। কলেজ ফেরত বান্ধবীদের সাথে বইমেলায় দেখা হয়ে গিয়েছিল স্নিগ্ধর সাথে। বন্ধুদের সাথে খোঁজ মেজাজে আড্ডা দিচ্ছিল লিটল ম্যাক স্টলের সামনে। দুজনেই বড্ড লাজুক ছিল। কয়েক মুহূর্ত দুজন তাকিয়েছিল দুজনের দিকে। একটি শব্দ খরচ না করে অনেক কথা হয়েছিল সেদিন শুধু চোখে। হয়তো কাব্যিক শোনাচ্ছে, কিন্তু ওর থেকে বাস্তব আর কিছু ছিল না সেদিন। সেদিন বাড়ি ফিরে রাতে ঘুমোতে পারেনি তৃষা।
আজও সে সুখস্মৃতি অম্লান। পরিণতি না পেলেও তৃষার প্রথম প্রেম তো বটেই, আবার অন্তিমও। আর তো কাউকে ভালোবাসতেই পারলো না বাকি জীবনে। অনুষ্ঠান শেষের তুমুল করতালির আওয়াজে চিন্তার রেশ কেটে যায়। স্নিগ্ধর চোখ এড়ায়নি ওর আত্মমগ্নতা। জিজ্ঞেস করে, কি ভাবছিলে? মৃদু হেসে বিষণ্ণ কণ্ঠে তৃষা বলে, স্মৃতির সরণিতে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। স্নিগ্ধ বলে, তোমার আপত্তি না থাকলে পৌঁছে দেব আমার গাড়িতে? সম্মতি দেয় তৃষা। উদ্যোক্তাদের জানিয়ে স্নিগ্ধর সাথে বেরিয়ে এলো ও। অত্যাধুনিক গাড়ির সামনের দরজা খুলে তৃষাকে বসতে অনুরোধ করে স্নিগ্ধ। ছোট শহর, অল্প সময়েই পৌঁছে যাওয়ার পথটা। স্নিগ্ধর মন্থর ড্রাইভিংয়ে সামান্য দীর্ঘায়িত করার প্রয়াস চোখ এড়ায়নি তৃষার। এতদিনের চেপে রাখা কৌতূহল দমন করতে না পেরে স্নিগ্ধ জিজ্ঞেস করেই ফেলে, বিয়ে করলে না কেন তৃষা? হেসে এড়ানোর চেষ্টা করে তৃষা বলে, তুমি জানলে কি করে? বিবাহ চিহ্ন বহন করা তো অবিবাহিতা মাত্রই বাধ্যতামূলক নয়। আমি তো বরাবরই ব্যতিক্রমী। স্নিগ্ধ বলে, মন না চাইলে উত্তর দিও না, তবে সেলিব্রিটিরা না চাইলেও তাদের হাঁড়ির খবর পাবলিক হয়ে যায়। একজন অনুরাগী হিসাবে বলতে পারি, তৃষা লাহিড়ীর সব খবরে আমি রীতিমতো আপডেট থাকি। তৃষা বিষণ্ণ হেসে উত্তর দেয়, না, বিয়ে করিনি। কেউ পছন্দ করলো না যে। স্নিগ্ধ বলে, মানতে পারলাম না। তোমায় কেউ পছন্দ করলো না? এটা সর্বৈব মিথ্যা। বরং বলো তুমি কাউকে পছন্দ করনি। তৃষা বলে, হয়তো তাই মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি স্নিগ্ধ। স্নিগ্ধ ভেজা গলায় বলে, তোমার এই অবস্থার জন্য নিজেকে দোষী মনে হয়। সেদিন তোমার পাশে দাঁড়ালে তোমায় হয়তো কলঙ্কের বোঝা মাথায় নিয়ে শহর ছাড়তে হতো না, জীবনও নষ্ট হতো না। বিদ্রুপের সূক্ষ্ম হাসি খেলে যায় তৃষার মুখে। শহর ছেড়ে আমার লাভ বই, ক্ষতি হয়নি স্নিগ্ধ। আর বিয়ে না হলেই জীবন নষ্ট হয়ে যায় এমন মধ্যযুগীয় বোকা বোকা ধারণার বিশ্বাসী নই আমি। তবে দুঃখজনক যে তুমিও একবার সাহস করে নেপথ্যের সত্যি জানবার চেষ্টা করলে না। মুখার্জি কাকুর চাকরি ছাড়াও অনেক সামাজিক অসামাজিক সাইড বিজনেস ছিল। সেই সূত্রেই হয়তো ওনার হঠাৎ লাখখানেক টাকার প্রয়োজন হয়। একমাত্র মেয়ের সুযোগ্য পাত্রের সাথে বিয়ের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে উনি বাবার কাছে টাকাটা দাবি করে বসেন। আমার নিম্ন মধ্যবিত্ত বাবার পক্ষে সম্ভব ছিল না রাতারাতি এত টাকা জোগাড় করা। মুখার্জি কাকুর চরম ক্ষতি করার হুমকি শুনে শেষ সম্বল মায়ের গয়নায় যখন হাত দিতে যাচ্ছেন বাবা, আমি প্রতিবাদ করি। মুখের গ্রাস কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উনি শেষ দেখে ছাড়বেন বলে শাসিয়ে চলে গেলেন। ভাবিনি এভাবে তিনি প্রতিশোধ নেবেন। পরদিন বিকেলে তোমার বাবা আমাদের বাড়িতে এসে যাচ্ছে তাই ভাবে অপমান করে গেলেন। সেই সাথে শুধুমাত্র শোনা কথার ভিত্তিতে আমাকে দুশ্চরিত্রা অপবাদ দিতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করলেন না। আমি আশা করেছিলাম তুমি শিক্ষিত আধুনিক মনস্ক ছেলে, তুমি অন্তত সত্যিটা জানবার চেষ্টা করবে। 19-এর অনভিজ্ঞ কিশোরী, তাই জানতাম না রূপের চেয়ে রূপও অনেক দামি। নামই অবশ্য ততোধিক দামি শিল্পপতি বিলাস মিত্রর। বিলাসিতা এবং মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছ তোমরা। বলা বাহুল্য, যোগসূত্রের কাণ্ডারি এক এবং অদ্বিতীয় মুখার্জি কাকু। খুঁতো হলেও রাজকন্যা তো। অর্ধেক রাজত্বের প্রাচুর্যে সে খুঁত ঢেকে যায় অনায়াসেই। যাক সে কথা। রাতের অন্ধকারে মুখ লুকিয়ে শহর ছাড়তে বাধ্য হলাম আমরা। নতুন শহরে নতুন করে সব শুরু করলাম। অনেক লড়াই, অনেক যুদ্ধ শেষে এলো সফলতা। তবে সম্মানের সাথে আপোস করিনি কখনো। বেশ ভালো আছি আমি। নিজের পুরনো শহরে মাথা উঁচু করে ফিরতে পেরে আমি গর্বিত। আরও কিছু বলতে যাচ্ছিল, তৃষা সেলফোনের সুরেলা রিংটোনে ছন্দ কেটে গেল। ফোনের কভারে জল করছে দুটো বাচ্চা মেয়ের ছবি। চোখে পড়ে স্নিগ্ধর। তৃষা কথা বলতে থাকে ফোনে। কাঁদে না সোনা, আগামীকাল বিকেলেই মাম্মাম তোমাদের কাছে চলে আসবে অনেক গিফট নিয়ে। প্লিজ খেয়ে নাও সোনা। শান্তিদি, জোজোকে খাইয়ে দিও। আগামীকাল 3টের ফ্লাইট। আমি 4:30-র মধ্যে পৌঁছে যাব। ড্রাইভার গাড়ি নিয়ে সময় মতো যেন এয়ারপোর্টে পৌঁছে যায়। ফোন ডিসকানেক্ট করে স্নিগ্ধকে অবাক বিস্মিত হয়ে তাকিয়ে থাকতে দেখে তৃষা জবাব দেয়, আমার 2 মেয়ে। বড়টি 5 আর ছোটটির বয়স মাত্র 3। বিয়ে তো সামাজিক স্বীকৃতি মাত্র। আমার ব্যক্তিগত বিরক্তি ও ঘৃণা আছে। বিয়ে না করলে মা হওয়া যায় না।
এই টাবুতে বিশ্বাস নেই আমার। মা হওয়া নারী জীবনের চরম পাওয়া। অনেক না পাওয়ার মাঝে এই পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইনি। প্রথমে জোজোকে অ্যাডাপ্ট করলাম, তারপর ওর বায়নাতেই সোনাকে অ্যাডাপ্ট করলাম। ওরাই আমার পৃথিবী। ওদের টানেই ঘরে ফেরা। আর শান্তি দিয়ে আছেন বিধবা মাঝবয়সী মহিলা। আমার সংসারে উনিই করতে। বেশ আছি ওদের নিয়ে। আমায় বরং এখানেই নামিয়ে দাও স্নিগ্ধ। ছোট্ট শহর, এখানে সবাই সবার খবর রাখে। শ্বশুরের গাড়িতে প্রাক্তন বান্ধবীকে লিফট দিচ্ছ, জানলে বউ রাগ করবে। ঘর জামাইদের আবার বড্ড জ্বালা। সোনার হলেও খাঁচা তো খাঁচাই। গাড়িটা থামিয়ে নিজেই দরজা খুলে পথে নেমে যায় তৃষা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব স্নিগ্ধ বাধা দেওয়ার অবকাশ পায় না।